বাতাসেন বিদ্যুমাখা। ভিলা দিউদাতির জানলায়ও তুফানের মতো বৃষ্টি জড়াচ্ছে। ভেতরে একদল তরুণ লেখক জ্বলন্ত মোমবাতির আলো ভিড় করে বসে আছে। এক ভয়ঙ্কর প্রতিযোগিতা শুরু হয়েছে। কে সবচেয়ে ভয়ঙ্কর গল্প লিখতে পারবে? একজন মহিলা মেরি শেলি এমন এক গল্পের জন্ম দিতে চলেছেন যা যুগ যুগ ধরে টিকে থাকবে, ফ্রাঙ্কেনস্টাইনের জন্য। এবার আপনারা ফ্রাঙ্কেনস্টাইনের গল্পটি জানেন, তাহলে আমাদেরকে মন্তব্য করে জানান গল্পটির নীতি শাস্ত্র সম্পর্কে আপনারা কি ভাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আরও সাহিত্যকর্মের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। টাইমলেস লিট মাস্টারপিসেস, কালজয়ী সাহিত্যকর্মের জন্য আপনাদের চ্যানেল। জেনেভা হ্রদের ছিল মারি শেলির সৃষ্টিশীলতার জন্মস্থান। ভিলা ডিউডাটি ছিল অনুপ্রেরণায় পরিপূর্ণ একটি জায়গা, এক অর্থে এক বুদ্ধিজীবীদের কেন্দ্রবিন্দু। মারি অল্প সত্ত্বেও এই মহলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তার প্রখর বুদ্ধিমত্তা এবং কল্পনা শক্তি তাকে ঘিরে থাকা সাহিত্যিকদের সমকক্ষ করে তুলেছিল। ফ্রাঙ্কেনস্টাইন ছিল কেবল একটি ভাত্তিক গল্পের চেয়ে অনেক বেশি কিছু। The novel reflected the anxieties of a time marked by scientific advancements and social upheavals, much like the Risorgimento in Italy. মারি শেলি এই উদ্বেগগুলোকে তুলে ধরেছিলেন লিওনার্দো দা ভিঞ্চির মতো অসীম উচ্চাকাঙ্ক্ষার সম্ভাব্য পরিণতি এবং বৈজ্ঞানিক অগ্রগতির নীতিগত দিকগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ইতিহাসে ১৯০০ সাল গ্রীষ্মহীন বছর হিসেবে পরিচিত। তাম্বুরা পর্বতের অগ্ন্যুৎপাতের ফলে পুরো পৃথিবীতে ছাই ছড়িয়ে পড়েছিল, যা সুলোকে থেকে ফেলেছিল। এই সময়ে মেরি শেলি, পার্সি বিশি শেলি এবং লর্ড বায়রন জেনেভা হ্রদের তীরে ভিলা ডিউডাটিতে মিলিত হয়েছিলেন। যাদের সময় এখন জানালায়ও বৃষ্টি জড়ো হায়া বায়ে আসছিল, তখন তারা একে অপরের সান্নিধ্যকে সান্ত্বনা খুঁজছিলেন, একত্রিত হয়ে ভক্তিক গল্প পড়ছিলেন, যেন হারিয়ে যাওয়া গ্রীষ্মের অস্থির আত্মাদের ডাকছিলেন। এক রাতে বাইরে প্রচণ্ড ঝড় বইছে। লর্ড বায়রন একটি প্রতিযোগিতার আয়োজন করলেন। প্রত্যেকেই একটি করে ভৌতিক গল্প লিখবেন। এই প্রতিযোগিতা মেরির কল্পনার জগতে একটা দোলা দিল, কিন্তু তার গল্প এগোচ্ছিল না। এক রাতে যখন তিনি বিছানায় ছিলেন, তার মনে একটি স্পষ্ট চিত্র ভেসে উঠল। একজন বিবর্ণ ছাত্র তার তাড়াতাড়ি করা একটি ভয়ঙ্কর প্রাণীর পাশে হাঁটু গেড়ে বসে আছে। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে তার গল্প কি হবে। ছাত্র এবং তার সৃষ্টির এই ছবি পরবর্তীকালে ফ্রাঙ্কেনস্টাইনের জন্ম দেয়। তার ভয়াবহ স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত হয় এবং ভিলা দিউদাতির ভৌতিক পরিবেশের মাঝে মেরি শেলি লেখা শুরু করলেন। তার গল্পটি ধীরে ধীরে একটা সম্পূর্ণ উপন্যাসে পরিণত হল, যা আগামী বহু শতাব্দী ধরে মানুষকে চিন্তা করতে বাধ্য করবে। তার প্রধান চরিত্র ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন বিজ্ঞানের অহংকারের প্রতীক হয়ে উঠল। ভিলা দিউদাতির সেই ছাড়ো গ্রীষ্মে ফ্রাঙ্কেনস্টাইনের জন্ম হয়েছে, অন্ধকার থেকে আবির্ভূত এক সৃষ্টি, এক কালজয়ী সাহিত্যকর্ম। স্থানপিপাসু ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন নিষিদ্ধ শারীরবিদ্যা এবং আলকেমির গভীরে প্রবেশ করলেন। রাতের পর রাত তিনি তার নির্জন পরীক্ষাগারে tirelessly পরিশ্রম করেন, মানুষের মৃতদেহের টুকরো টুকরো করে সংগ্রহ করেন। ১৭ রাতে তার পরীক্ষা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। তরুয়ে প্রবাহ তার টেবিলে থাকা নিষ্ক্রিয় দেহে প্রাণের সঞ্চার করে। কিন্তু ভিক্টর এ সাফল্যের আশা করেছিলেন তা বিতৃষ্ণা এবং আতঙ্কে ডুবে যায়। নিজের সৃষ্টিকে দেখে ভীত সন্ত্রস্ত ভিক্টর তার সৃষ্টিকে এক অনিশ্চিত ভাগ্যের হাতে ছেড়ে পালিয়ে যান। স্রষ্টার দ্বারা পরিত্যক্ত প্রাণীটি এখন সম্পূর্ণ একা। সে কথা বলা,
পাড়া এবং মানুষের আবেগ বোঝা শিখে, মানুষের সাথে সংযোগ এবং তাদের স্বীকৃতি পাওয়ার আশা করে। কিন্তু তার ভয়ঙ্কর চেহারা মানুষের মনে ভয়ে ও অগল্লা ছড়িয়ে দেয়। ইয়েন সে মেডুসা, ইয়ার চাহনি পাথর করে দেয়। উত্তর এবং প্রতিশোধের তাড়নায় এক আধুনিক মন্ত্রী খ্রিস্ট কাউন্টের মতো প্রাণীটি তার স্রষ্টার সন্ধানে বেরিয়ে পড়ে। নিজের কর্মের ভয়াবহ পরিণতি নিয়ে ভীষ্ম খাতর ভিক্টোরিয়। ভয়ঙ্কর খুনের খবর তার কাছে পৌঁছতে থাকে এবং সে বুঝতে পারে এসব তার ঠাটুরি প্রাণীর কাজ। পাগল প্রায় ভিক্টোরিয় তখন প্রাণীটিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। প্রায়শ্চিত্তের আশায় সে একের পর এক দেশ অতিক্রম করে প্রাণীটিকে খুঁজে বেড়ায়। শিকারী আর শিকার দুজনেই এগিয়ে চলেছে অনিবার্য পরিণতির দিকে। ফ্রাঙ্কেনস্টাইন মানুষের দ্বৈত প্রকৃতির অন্বেষণ করেন, সৃষ্টি এবং ধ্বংস, করুণা এবং নিষ্ঠুরতা, সমাজের কুসংস্কার এবং স্বীকৃতির আকাঙ্ক্ষার ফলাফলের প্রতীক হল প্রাণী। এন এক আধুনিক ফ্রাঙ্কেনস্টাইনের ডানব। উপন্যাসটি আমাদের নিজেদেরকে ডানবে পরিণত করার ক্ষমতা সম্পর্কে ভাবতে পারে। এটি পিনক্কিওর মতো তার বাইরে টাকা এবং স্থানেও এ বিদ্যমান থাকতে পারে উৎসাহী। ফ্রাঙ্কেনস্টাইনের পতন ছনের প্রতি তার অতপ্ত তৃষ্ণার জন্য। উপন্যাসটি হল অদম্য উচ্চাকাঙ্ক্ষার বিপদের এক ভয়াবহ কাহিনী। ঠিক এমন সুরের খুব কাছে যাওয়ার জন্য ইকারাসের পতন ঘটেছিল। ফ্রাঙ্কেনস্টাইন আমাদের মনে করিয়ে দেয় এ বিজ্ঞানের প্রতিটি পদক্ষেপের সাথে সাথে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা উচিত। এটি একটি চিরন্তন সতর্কবাণী। জবানের সন্ধান সর্বদা জবান এবং করুণার সাথে হওয়া উচিত, ঠিক এমন লিওনার্দো বা গ্যালিলিও আমাদের শিখিয়েছিলেন। ফ্রাঙ্কেনস্টাইনের সৃষ্টি হয়ে ওঠে কুসংস্কারের ভয়াবহ পরিণতি এবং মানুষের গভীর সংযোগের চাহিদার এক শক্তিশালী প্রতীক। উপন্যাসটি সমাজের দিকে তাকানো একটি আয়না, যা আমাদের নিজেদের নিষ্ঠুরতার সক্ষমতার মুখোমুখি করে। এটি আমাদের পরীক্ষা করার জন্য চ্যালেঞ্জ করে কিভাবে আমরা নিজেদের ভিতরে এবং বাইরে দানব ঠাটুরিতে অবদান রাখি। উপন্যাসটির বার্তা পুনর্জাচেন্ট সত্যিকারের মানবতা আমাদের সহানুভূতির ক্ষমতার মধ্যেই নিহিত, সহানুভূতি এবং বোঝাপড়ার মধ্যে। ফ্রাঙ্কেনস্টাইন তার পাতার সীমানা ছাড়িয়ে আমাদের সংস্কৃতিতে স্থায়ী আসন গেড়েছে। অসংখ্য অভিযোজনের মাধ্যমে এই দানব আমাদের সম্মিলিত কল্পনার জগতে স্থান করে নিয়েছে। প্রতিটি প্রজন্মে এই দানবের ভাগ্যে নতুন অর্থ খুঁজে পায়, নিজেদের ভয়কে প্রতিফলিত করে এর গল্পকে নতুন করে সাজায়। এই দানবের ছবি ব্যবসায়িকভাবে ব্যবহার করা হয়েছে এবং পুনর্ব্যবহার করা হয়েছে, যা শেলির সৃষ্টির স্থায়ী শক্তির সাক্ষ্য বহন করে। এটি একটি সতর্কবাণী সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র কল্পনাকে আকর্ষণ করতে পারে এবং আমাদের সাংস্কৃতিক দর্শপটে একটি স্থায়ী ছাপ রেখে যেতে পারে। ফ্রাঙ্কেনস্টাইনের দানবের ছবিটা আমাদের মনে ভেসে ওঠে, তা হলো তার ভয়ঙ্কর চেহারা এবং তার হিংস্র প্রবণতা। কিন্তু উপন্যাসের গভীর বিষয়বস্তুগুলি ইতিহাস জুড়ে মানুষকে ভাবিয়েছে। বৈজ্ঞানিক দায়িত্ব, সামাজিক কুসংস্কার এবং মানবতার প্রকৃতি অন্বেষণ করে অসংখ্য আলোচনা এবং বিতর্কের সূত্রপাত করেছে। ফ্রাঙ্কেনস্টাইন বৈজ্ঞানিক অগ্রগতির নীতিশাস্ত্র নিয়ে আলোচনার জন্য একটি মাইলফলক হয়ে উঠেছে, সাহিত্যের এক গ্যালিলিওর বিচার এর মতো। এখন প্রযুক্তি অভূতপূর্ব গতিতে এগিয়ে চলেছে। উপন্যাসটি আমাদের নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেয় অবাধ উচ্চাকাঙ্ক্ষার সম্ভাব্য পরিণতি এবং আমাদের সৃষ্টির নীতিগত প্রভাব বিবেচনা করার গুরুত্ব সম্পর্কে। দানবটির ভাগ্য একটা বিশ্বে জন্মেছিল, এখানে কেবল তার চেহারার জন্য তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল।
ইতিহাস জুড়ে প্রান্তিক গোষ্ঠীগুলির সাথে মিল খুঁজে পেয়েছে। ফ্রাঙ্কেনস্টাইন তাদের অভিজ্ঞতার এক শক্তিশালী রূপক হিসাবে গৃহীত হয়েছে, যারা তাদের জাতি, ধর্ম, জন অভিমুখীকরণ বা তাদের পরিচয়ের অন্যান্য দিকের কারণে বহিষ্কৃত এবং অমানবিক করা হয়েছে। উপন্যাসটির স্থায়ী জনপ্রিয়তা সময় এবং স্থানকে অতিক্রম করার ক্ষমতাতেই নিহিত। এটি এমন মাকলিক প্রশ্ন তোলে আর শতাব্দী ধরে মানবতাকে গ্রহণ করে আসছে। মানুষ হওয়ার অর্থ কি? আমাদের সৃষ্টির প্রতি আমাদের কি দায়িত্ব? আর এখনো আমরা আমাদের থেকে আলাদা তাদের মতকে মানবতা চিনতে বর্ত হয়, তখন কি হয়? প্রকাশের 200 বছর পরেও ফ্র্যাঙ্কেনস্টাইন পশ্চিমা সাহিত্যের এক মাইলফলক হিসেবে বিরাজমান। এর বিষয়বস্তু সকল বয়সের পাঠকদের মনে এখনও প্রতিধ্বনিত হয় এবং এর প্রভাব অসংখ্য শিল্পকর্ম, সাহিত্য এবং জনপ্রিয় সংস্কৃতিতে স্পষ্ট। এই উপন্যাসটি সারা বিশ্বের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ছাত্রছাত্রীদের ভাত্তিক সাহিত্যের ক্ষমতা এবং মানবতা এবং বিশ্বে আমাদের স্থান সম্পর্কে স্থায়ী প্রশ্নের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এর বিষয়বস্তু এখনও বিশ্বজুড়ে একাডেমিক জার্নালগুলিতে, সাহিত্য সম্মেলনগুলিতে এবং শ্রেণী কক্ষে নিরন্তর বিকশিত এবং পুনরুজ্জীবিত হচ্ছে। ফ্র্যাঙ্কেনস্টাইনের উত্তরাধিকার ছাপা ফসটা ছাড়িয়েও অনেক দূর বিস্তৃত। এটি বিশাল অপেরা হাউস থেকে শুরু করে পরীক্ষামূলক থিয়েটার প্রযোজনায় মঞ্চ এবং পর্দার জন্য অসংখ্য অভিযোজনকে প্রেরণা দিয়েছে। এর বিষয়বস্তু সঙ্গীত, চারুকলা এবং এমনকি ভিডিও গেমগুলিতেও নিরীক্ষিত হয়েছে। একসময় ভয়ের প্রতীক হিসেবে বিবেচিত সেই প্রাণীটি জনপ্রিয় সংস্কৃতি গ্রহণ করেছে। হলোইনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পপ সংস্কৃতির একটি আইকন হয়ে উঠেছে। এর ছবি, যা প্রায়শই শেলির উপন্যাসের সূক্ষ্ম বিষয়বস্তু থেকে বিচ্ছিন্ন হয়ে আয়, আমাদের ভয়ঙ্করের স্থায়ী ক্ষমতা এবং কিভাবে আমাদের ভাব এবং উদ্বেগ আমাদের সাংস্কৃতিক দুষ্পট গড়ে তোলে তা মনে করিয়ে দেয়। ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাস এবং প্রাণী উভয়ই আমাদের সম্মিলিত কল্পনাকে আচ্ছন্ন করে রেখেছে। 2 শতাব্দী আগে এক ছাত্র গ্রীষ্মের রাতে জন্ম নেওয়া একটি গল্পের স্থায়ী ক্ষমতার প্রমাণ দিচ্ছে। নিজের তাড়ি ভয়ঙ্কর জিনিসটার হাত থেকে বাঁচার জন্য ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন পালিয়ে গেল দূরের বরফের দেশে। ভিক্টর ভেবেছিল এই বিশাল বরফের সাম্রাজ্যে হয়তো সে নিজের কাজের ফলাফল থেকে, কিন্তু সেই জিনিসটাও তাকে ছাড়ার পাত্র নেয়। ভিক্টরের মনের ভেতরে এমন ছাড়াও চলছিল, ঠিক তেমনি যারা ঠান্ডা হাওয়ার সাথে এল। তার কানে সেই ভয়ঙ্কর জিনিসটা তার পিছনে, কিন্তু সেই জিনিসটা শুধু প্রতিশোধ। সে চাইতো ভিক্টর তার অস্তিত্ব স্বীকার করুক। কেন আমাকে জন্ম দিয়েছিল? যদি এই অবশেষে ভিক্টর বুঝতে পারল সে তার সৃষ্টিকর্তা। ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন প্রকৃতির রুদ্র রূপের দ্বারা ইয়ার শরীর বিধ্বস্ত এবং আত্মা ভেঙে পড়েছে অপরাধবোধ এবং হতাশায়। তাকে উদ্ধার করে একটি জাহাজের নাবিকরা যারা আটকে আছে এই বরফে খাকা সমুদ্রে। ক্যাপ্টেন রবার্ট ওয়েলটন ভিক্টরের গল্প শুনে মুগ্ধ হন। তিনি ভিক্টরের মাতকে নিজের ইচ্ছা প্রতিফলিত দেখতে পান। জীবনের শেষ কয়েকটি দিনে ভিক্টর ওয়ালটনকে তার গল্প বলেন, জীবন ও মৃত্যুর শক্তির উপর মানুষের নিয়ন্ত্রণের বিরুদ্ধে একটি সতর্কবাণী। তিনি তার তাড়ি সেই প্রাণীটির কথা বলেন, এ পরিস্থিতির শিকার, এ ভালোবাসা এবং রাগ উভয়ই বুঝতে পারে। ভিক্টরের মৃত্যুর পর প্রাণীটি একটি অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে সামনে এসে দাঁড়ায় তার যন্ত্রণার ওয়েশের। সে ভিক্টরের জন্য কান্নায় ভেঙে পড়ে, এক গভীর উৎসাহী এবং বোধগম্যতার সাথে। অবশেষে ফ্রাঙ্কেনস্টাইন আমাদের একটি শোকের উত্তরাধিকার দিয়ে যায়। আমরা এ সকল প্রাণ সৃষ্টি করি, তাদের প্রতি আমাদের দায়িত্ব কি তা স্মরণ করিয়ে দিয়ে। 2 শতাব্দীরও বেশি সময় আগে এক জারো গ্রীষ্মের রাতে মেরি শেলির লেখা ফ্রাঙ্কেনস্টাইন আজও আমাদের ভাবিয়ে তোলে। এটি
এক কালো তথ্যীয়রণ সতর্কীকরণ যা আমাদের সুমল করিয়ে দেয় এ উচ্চাকাঙ্ক্ষা বিজ্ঞানের অহংকার এবং বাহরিক রূপ দেখে বিচার করার ফলাফল কত ভয়াবহ হতে পারে। এই উপন্যাস ভাত্তিক গল্পের চেয়েও বেশি কিছু। এটি মানুষের মনের গভীরে প্রবেশ করে সৃষ্টি এবং বংশের মাঝে আমাদের ভালো মন্দের দ্বন্দ্ব তুলে ধরে। দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে এখানে বিজ্ঞানের সীমানা প্রতিনিয়তই পুনর্নির্ধারিত হচ্ছে, ফ্রাঙ্কেনস্টাইন একটি নীতিগত দৃষ্টান্ত স্থাপন করে। এটি আমাদের মনে করিয়ে দেয় এ প্রতিটি আবিষ্কার, প্রতিটি পদক্ষেপের নীতিগত পরিণতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা উচিত। জাপানের অন্বেষণ যদিও একটি মহৎ কাজ, তবুও এটি কখনো করুণা, সহানুভূতি এবং জীবনের প্রতি সম্মানের ঊর্ধ্বে যাবে না। ফ্রাঙ্কেনস্টাইন আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকারের সম্মুখীন হতে উৎসাহিত করে। প্রতিটি মানুষের মধ্যেই এ দানবীয়তার সম্ভাবনা রয়েছে তা স্বীকার করতে বলে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রখত মন্দ প্রায়শই আমাদের কাজ, আমাদের আচরণ এবং যারা আমাদের থেকে আলাদা তাদের প্রতি আমাদের ব্যবহার থেকে উদ্ভূত হয়। উপন্যাসের চিন্তন বার্তা হল আশা এবং মুক্তির বার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এমনকি ট্র্যাজেডি এবং হতাশার মুখেও আমরা পরিবর্তন, বিকাশ এবং সহানুভূতিশীল হতে পারি। এটি আমাদের সকলের মানবিকতাকে আলিঙ্গন করার, বাহ্যিক পাঠকের উইল্ডবে উঠে যারা বহিষ্কৃত তাদের প্রতি সহায়ের হাত বাড়িয়ে দেওয়ার একটি অনুরোধ। ফ্রাঙ্কেনস্টাইনের শক্তি হল সময় এবং স্থান অতিক্রম করে মানুষের অভিযুক্তার সার্বজনীন সত্যগুলো তুলে ধরার ক্ষমতা। একাকিত্ব, বিচ্ছিন্নতা, পরিচয়ের সন্ধান এবং গ্রহের অকতার আকাঙ্ক্ষার মতো বিষয়বস্তু সকল স্তরের পাঠকদের হৃদয়ে গভীরভাবে সাড়া দেয়। দানবীয় চেহারা থাকা সত্ত্বেও সৃষ্টিটি মানুষ হওয়ার অর্থ কী তা প্রকাশ করে, অনুভব করা, ভালোবাসা, কান্না করা এবং পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামা। উপন্যাসটি আমাদের মনে করিয়ে দেয় আমরা সকলেই ভালো এবং মন্দের সমষ্টি। এটি আমাদের পূর্বধারণাগুলোকে প্রশ্ন করতে প্রভোক্ত করে, আমাদের ভয়ের মুখোমুখি হতে এবং বিচারের পরিবর্তে সহানুভূতি বেছে নিতে শেখায়। এটি আমাদের এমন একটি পৃথিবী তাটুয়ের আহ্বান জানা এখানে পার্থক্যকে ফল পাবো না, বরং সাদরে গ্রহণ করব। এখানে প্রতিটি ব্যক্তি তাদের চেহারা বা পটভূমি আয় হোক না কেন নির্যাতন ও ভয় থেকে মুক্ত জীবন যাপন করতে পারবে। ফ্রাঙ্কেনস্টাইনের উত্তরাধিকার চিরকালীন। এটি এমন একটি গল্পকা প্রতিটি নতুন প্রজন্ম পারবে অধ্যয়ন করে, আলোচনা করে এবং পুনর্ব্যাখ্যা করে। এর বিষয়বস্তু অসংখ্য শিল্পকর্মকে অনুপ্রাণিত করেছে, সাহিত্য, সিনেমা এবং থিয়েটারকে সমৃদ্ধ করেছে। এতে এর সতততামূলক এবং আশাবাদী বার্তা যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হয়। আমাদের সময়ের নানা সিদ্ধান্তের মুখোমুখি হওয়ার সাথে সাথে ফ্রাঙ্কেনস্টাইন আমাদের সহানুভূতি, বোধগম্যতা এবং আমাদের সাধারণ মানবতার স্বীকৃতির গুরুত্ব মনে। এটি এমন একটি গল্প যা আমাদের চিরকাল তাড়া করবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মানুষের হৃদয়ের অন্ধকার কোণগুলো আলোকিত করার জন্য সাহিত্যের চিরস্থায়ী শক্তির প্রমাণ এবং আরও ন্যায় সংগত এবং সহানুভূতিশীল ভবিষ্যতের দিকে আমাদের গাইডিং করে। এবার আপনারা ফ্রাঙ্কেনস্টাইনের গল্প জানলেন, তাহলে আমাদের মন্তব্যে জানান এই গল্পের নীতিবোধ সম্পর্কে আপনাদের কি মনে হয়। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আরও এমন সব সাহিত্যকরণ সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। টাইমলেস লিট মাস্টারপিসে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন কালজয়ী সাহিত্যের এক ন্যূনতম ভান্ডার।